ফের উত্তপ্ত হয়ে উঠেছে আফগান পাক সীমান্ত। মঙ্গলবার রাতভর চলে গোলাগুলি, হামলা পাল্টা হামলা, যে কোনো সময় বড় যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা। 20 জিম্মি ফেরত পাওয়ার পর আবারও আগ্রাসী আচরণে ফিরছে ইসরায়েল। 24 ঘন্টার হামলায় নিহত 9 ফিলিস্তিনি, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি তেহরানের। 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তেহরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটি। ভারত চীন সীমান্ত বিরোধ পৌঁছেছে পানি যুদ্ধে, বেইজিংকে ঠেকাতে নয়াদিল্লির কড়া হুঁশিয়ারি। ব্রহ্মপুত্র নদে তৈরি করছে $112 বিলিয়ন কয়েক ডজন বাঁধ। জেনজি আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মাদাগাস্কারের প্রেসিডেন্ট ফিরে আসলেন অনলাইনে। ঘোষণা দেন জাতীয় সংসদ ভেঙে দেওয়ার, চূড়ান্ত আন্দোলনের ডাক বিরোধী নেতার। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, ভূমিতে ট্যাঙ্কের গর্জন, চারদিকে বিস্ফোরণের শব্দে রীতিমতো এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত। গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘাত মঙ্গলবার ফের একবার ভয়াবহ রূপ ধারণ করেছে। একের পর এক গোলাগুলি, ট্যাঙ্ক বিধ্বংসী হামলা আর পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। দুই দেশের সেনারা এক পূর্ণাঙ্গ সংঘর্ষের জন্য যেন নিজেদের প্রস্তুত করে নিয়েছে। গেল মঙ্গলবার বিকালে আবারও কুররম সীমান্তে গোলাগুলির সূত্রপাত হয়। পাকিস্তান দাবি করে আফগান সেনারা পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠীর সঙ্গে মিলে বিনা উস্কানিতে কয়েকটি পোস্টে হামলা চালায়। জবাবে পাকিস্তানি সেনারা তীব্র পাল্টা আঘাত করে। এতে আফগানিস্তানের খোস্ত প্রদেশের অন্তত 4টি সীমান্ত পোস্ট শামশাদ, নার্গোসার, তুর্কমানজাই ও পোলসেন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এ সময় 6টি ট্যাঙ্কও উড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের সেনা সূত্র জানায়, আফগান ও সন্ত্রাস গোষ্ঠীর যোদ্ধাদের বড় একটি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয় তারা পাকিস্তানের একাধিক সামরিক পোস্টে হামলা চালিয়ে অন্তত 58 জন পাক সেনাকে হত্যা করেছে। পরিস্থিতি এখন টানটান উত্তেজনায় মোড়া। সীমান্তের সব ক্রসিং বন্ধ করে দিয়েছে দুই দেশই। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় কয়েক ঘন্টার জন্য থেমে থাকলেও মঙ্গলবার রাত থেকে আবারও গর্জে ওঠে কামান। কুররম ও খোস্ত সীমান্তের লোকজন আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে যে আগুন জ্বলছে তা সহজে নিভবে না, বরং পাকিস্তান ও আফগানিস্তান এখন এক অঘোষিত যুদ্ধে জড়িয়ে পড়েছে। সংঘাতের সূত্রপাত 9 অক্টোবর রাতে। সেদিন আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। লক্ষ্য ছিল পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠীর নেতাদের ঘাঁটি শেষ করে দেওয়া। সেই হামলায় গোষ্ঠীর প্রধান নুরওয়ালি মেসুদ সহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়। যদিও আফগান সরকার এটিকে নিজেদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে অভিযোগ তোলে। তার জবাবে 11 সেপ্টেম্বর শনিবার পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির ও চিত্রল সহ একাধিক এলাকায় পাল্টা হামলা চালায় আফগান সেনারা। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। আবারও আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ। গোটা বিশ্ব যখন গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার, তখনও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু টলেনি এতটুকু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 20 দফা শান্তি চুক্তিতে সব পক্ষের স্বাক্ষরের পর ফিলিস্তিনিদের মনে শান্তির আভাস দেখা দিয়েছিল, কিন্তু তাও বেশি সময় স্থায়ী হতে দেয়নি দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় মিশরের দীর্ঘ আলোচনা শেষে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন গাজা যুদ্ধ বন্ধে প্রথম ধাপের শান্তি চুক্তিতে সম্মত হয়। এরপর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জানায় শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে সব পক্ষ। চুক্তি মোতাবেক গাজা ও ইসরায়েলি বন্দী বিনিময়ের প্রক্রিয়াও চলছিল। গাজাবাসী ভেবেছিল এই দৃশ্যই রক্তক্ষয়ী সংঘাতের শেষ অধ্যায়। ইসরায়েলের পৈশাচিক আত্মা চেয়েছিল গাজার আরও নিষ্পাপ শিশুর রক্ত, আরও মৃত্যু আর ধ্বংস। তাই তো নিজেদের 20 জীবিত জিম্মিকে মুক্ত করার পরদিনই ইসরায়েলে তাদের চরম আগ্রাসী রূপ প্রকাশ করল। মঙ্গলবার যুদ্ধবিরতি চলাকালীনও গাজা সিটিতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়ে 5 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
এই নরকীয় আক্রমণকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। জানান, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও চরমপন্থী দখলদারদের হাতে অলিভ বাগান ধ্বংস, আবাসিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং আল আসকা মসজিদে অবমাননাকর আচরণ চলমান রয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। বাঘাই হুঁশিয়ারি দেন, ইসরায়েল অতীতেও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের উপর অপরাধ চালিয়ে গেছে। এবারও যদি গ্যারান্টিদাতা দেশগুলো নীরব থাকে, তাহলে এর পরিণতি হবে গুরুতর ও বিপজ্জনক। যুদ্ধবিরতির গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বাঘা বলেন, তারা যেন ইসরায়েলি আগ্রাসনের দায়ভার নির্ধারণ করে এবং তাদেরকে এসব অপরাধ বন্ধে বাধ্য করে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। চলতি বছরের জুনে 12 দিনের ইরান ইসরায়েল রক্তক্ষয়ী যুদ্ধের 3.5 মাস পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি ইরানের শীর্ষ এক কর্মকর্তা দাবি করেছিল, সেই যুদ্ধে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের 16 অভিজ্ঞ পাইলট প্রাণ হারিয়েছিলেন। তার এই দাবির পর শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে। এর মধ্যেই আবার নতুন বিস্ফোরক দাবি করে বসল অনুসন্ধানধর্মী সংবাদ মাধ্যম দ্য গ্রেজন। সংবাদ মাধ্যমটির দাবি, 12 দিনের সেই যুদ্ধে তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন যৌথ সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই দাবির পর সামরিক অঙ্গনে আবারও ঝড় তুলে ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা নিয়ে। সংস্থাটির প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সাইট 81 নামে ওই ভূগর্ভস্থ কমান্ড সেন্টারটি বা সামরিক ঘাঁটিটি তেল আবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ার্স ভবনের নিচে অবস্থিত। এটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল নোড হিসেবে ব্যবহৃত হতো। প্রতিবেদনে আরও বলা হয়, 1 দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রকৌশলীরা এই নির্মাণ কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। সেই হামলার কিছুক্ষণ পর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, তাদের হামলায় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সুনির্দিষ্টভাবে আঘাত হেনেছে। সেই সময় ইরান দাবি করেছিল, তৎকালীন ইরানে অভ্যন্তরে ইসরায়েলের হামলার জবাব। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ। হিমালয়ের আঁচলে জমে থাকা বরফ শুধু নদীর জন্ম দেয় না, জন্ম দেয় প্রতিদ্বন্দ্বিতারও। বহুদিন ধরেই ব্রহ্মপুত্রের প্রবাহে লুকিয়ে আছে চীন ভারতের টানাপোড়েন। সীমান্তে সেনাদের মুখোমুখি দাঁড়ানো যেমন পুরানো খবর, তেমনি নদীর পানিতে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইও আজ নতুন নয়। এবার সেই জলযুদ্ধে চীনকে ঠেকাতে ভারত নিয়েছে এক অভিনব প্রতিশোধমূলক উদ্যোগ, জলবিদ্যুতের শক্তিকে অস্ত্র বানিয়ে। ভারতের বিদ্যুৎ পরিকল্পনা কর্তৃপক্ষ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ঘোষণা করেছে প্রায় 9.37 ট্রিলিয়ন রুপির একটি মহাপরিকল্পনা। 2047 সালের মধ্যে ব্রহ্মপুত্র নদ থেকে 76 গিগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে তারা। উত্তর পূর্ব ভারতের 12টি অববাহিকায় 208টি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হবে, যার মধ্যে একাই অরুণাচল প্রদেশ দিতে পারবে 52 গিগাওয়াট বিদ্যুৎ। এ পরিকল্পনা কেবল বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য নয়, এর পেছনে রয়েছে কৌশলগত বার্তা। চীন তিব্বতের ইয়ারলুং জাংবো নদীতে বিশাল বাঁধ তৈরি করেছে, যা ভারতের অংশে পানি প্রবাহ 55% পর্যন্ত কমিয়ে দিতে পারে। সেই আশঙ্কাই নয়াদিল্লিকে বাধ্য করেছে পাল্টা ব্যবস্থায় যেতে। নিজেদের নদীপথে শক্তিশালী জলবিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলে ভারত চীনকে জানিয়ে দিচ্ছে, পানি নিয়ন্ত্রণ একতরফা হবে না। এই প্রকল্প 2 ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে 2035 সাল পর্যন্ত ব্যয় ধরা হয়েছে 1.91 ট্রিলিয়ন রুপি। দ্বিতীয় ধাপে আরও 4.52 ট্রিলিয়ন। ইতিমধ্যেই এনএইচপিসি, এনইইপিসি ও এসজেভিএন এর মতো সংস্থাগুলো মাঠে নেমে পড়েছে। ভারতের বৃহত্তম লক্ষ্য 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট অজৈব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে নির্জিরো কার্বন নির্গমন। কিন্তু বাস্তবে এর গভীরে আছে ভিন্ন এক বার্তা। ব্রহ্মপুত্র এখন শুধু নদী নয়, এটি চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতার নতুন সীমান্ত, যেখানে পানি পরিণত হচ্ছে প্রতিশোধের শক্তিতে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। শুরু হয়েছিল শ্রীলঙ্কায়, এরপর ঢেউ লেগেছে বাংলাদেশ ও নেপালে। এখন সেই একই গণ অভ্যুত্থানের আগুন গিয়ে পড়েছে মাদাগাস্কারে। তরুণ প্রজন্মের নেতৃত্বে এবার পদচ্যুত হলেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রোজাইলিনা। ক্ষমতাচ্যুত হওয়ার মুখে সেনাবাহিনীর সহায়তায় ফরাসি সামরিক বিমানে চড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
শুরুটা হয়েছিল পানি সংকট ও ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ের ক্ষোভ থেকে, পরে যুক্ত হয় দুর্নীতি ও প্রশাসনের ব্যর্থতা। আর এরই বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয় হাজার হাজার তরুণ তরুণী। গত সপ্তাহে প্রেসিডেন্ট রোজাইলিনা বিদ্যুৎ মন্ত্রীকে বরখাস্ত করে পুরো মন্ত্রিসভা ভেঙে দিলেও শান্ত হয়নি পরিস্থিতি, বরং সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহী হয়ে বিক্ষোভে যোগ দেয়, জানিয়ে দেয় তারা আর জনতার উপরে গুলি চালাবে না। এ অবস্থায় রোববার রাতে রোজাইলিনা দেশ ছাড়েন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর তিনি ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন বলে জানা যায়। কিন্তু পালিয়ে গিয়েও থামেননি তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে রোজাইলিনা ঘোষণা দেন জাতীয় সংসদ ভেঙে দেওয়ার। তিনি বলেন, দেশের শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিরোধী দলীয় নেতা সেতিনি র্যান্ড্রিয়ানা সোলোনিয়াকো এটিকে অসাংবিধানিক ঘোষণা করে জনগণকে চূড়ান্ত আন্দোলনের আহ্বান জানায়। এদিকে রোজাইলিনা দাবি করেন, সেপ্টেম্বর থেকেই তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চলছে এবং নিজের নিরাপত্তার জন্য তিনি দেশ ছেড়েছেন। কিন্তু বিশ্লেষকদের মতে বাস্তবে এটি তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এক নতুন প্রজন্মের গণ অভ্যুত্থানের সর্বশেষ অধ্যায়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।